আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে তোমাদের সাথে কৃষি গুচ্ছের 2019-20 সেশনের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সমাধান নিয়ে এসেছি। তোমাদের সকল প্রশ্নের সমাধান করে দেখাবো। আমি মূলত পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত অংশটি সমাধান করে দেখাবো। সকল অংশ হ্যান্ড ক্যালকুলেশন গুলা ধরে ধরে বুঝিয়ে দিব। সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা হ্যান্ড ক্যালকুলেশন গুলো কিভাবে খুব সহজে এবং দ্রুততার সাথে সম্পন্ন করা যায় সেগুলো বুঝতে পারবে। আর আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আর আমি বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। বর্তমানে রাজশাহীতে অবস্থান করতেছি। তোমরা আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারো, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। কেউ যদি যোগাযোগ করতে চাও তাহলে যোগাযোগ করতে পারবে। এবং আমার চ্যানেলের ভিতর যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন সালের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান দেখে নিতে পারো। সেখানেও আমি বেশ সুন্দরভাবে গুছিয়ে সবগুলো প্রশ্নের সমাধান করিয়ে দেখিয়েছি। আম তো চলো আমরা ভিডিওটা শুরু করে দেই। আর ভাই, আমি যেহেতু অনলাইনে ইউটিউবের নতুন আমার পরিচিতি নাই, সেক্ষেত্রে তোমরা আমাকে সাহায্য করবে। তোমরা তোমার বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটি শেয়ার করবে, তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটি বড় হবে, লোকজন বাড়বে। ঠিক আছে, শুরু করে দেই আমরা, আর কথা না দেখো, প্রথমে আমাদের রসায়ন প্রশ্নটা সমাধান শুরু করব। প্রথমে রসায়নের প্রশ্নটাই আছে, কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নিচলা দ্রবণ বলা হয়? আসলে প্রথম প্রশ্নটার উত্তরই ভুল দেওয়া আছে। এটা হবে হচ্ছে আমাদের K2 K2Hg2 আয়োডিন 3, এটা হবে আমাদের উত্তর। অর্থাৎ নেসলার বিকারক এটা হবে। কিন্তু এখানে আমাদের উত্তরটা ভুল দেওয়া আছে। ভুল থাকার কারণে এটা আমরা সঠিক উত্তর বলে মেনে নিতে পারতেছি না, এবং তোমরা এটা শিখে নাও। এরপর দেখো আমাদের 21 নম্বর প্রশ্নটা, কোনটি পানিতে অদ্রবণীয়? পানিতে অদ্রবণীয় হচ্ছে সেই সকল যৌগগুলা যারা সমযোজী যৌগ গঠন করে। আর যারা আয়নিক যৌগ গঠন করে তারা পানিতে দ্রবণীয় হয়। আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, কিন্তু সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয়। এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড এবং ক্যালসিয়াম ব্রোমাইড, এরা আয়নিক যৌগ, তাই এরা পানিতে দ্রবণীয় হবে। কিন্তু ক্যালসিয়াম আয়োডাইড, এটা অনেকটা আয়নিক যৌগের মতো মনে হলেও এটা এর ধর্ম থাকে অনেকটা সমযোজী যৌগগুলোর মতো। যার কারণে এটি পানিতে অদ্রবণীয়, অর্থাৎ সমযোজী যৌগ গঠন করলে এটা পানিতে অদ্রবণীয় হবে। এর পরবর্তীতে প্রশ্নটা দেখো, কোনটির ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হচ্ছে আহ গ্রুপ 17 ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এটা হচ্ছে গিয়ে আমাদের সঠিক ক্রম। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেওয়া আছে, এই পর্যন্ত দিয়ে রাখছে, তাই আমাদের খ নাম্বার অপশনটা উত্তর হবে, অন্যান্য গুলো হবে না। ঠিক তেমনি এটা হচ্ছে আমাদের গ্রুপ 17 এর ক্ষেত্রে, মনে রাখো গ্রুপ 17 এর ক্ষেত্রে এইটা মেনে চলবে। আর গ্রুপ 16 এর ক্ষেত্রে আমাদের কোনটা মেনে চলবে? গ্রুপ 16 এর ক্ষেত্রে আমাদের সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, তারপর আরেকটা কি যেন সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, তারপর আমাদের অক্সিজেন হবে। অর্থাৎ অক্সিজেন সবার গ্রুপের সবার উপরে থাকা সত্ত্বেও এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, তাই এটা সবার শেষে হবে। এটা মূলত এইরকম হবে, বেশি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের খ নাম্বার অপশনটা উত্তর হবে। 23 নম্বর প্রশ্নে আসো, কোনটি লুইস অ্যাসিড? দেখো এখানকার নাইট্রিক অ্যাসিড আছে, এখানে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড আছে, তারপর সালফিউরিক অ্যাসিড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়া। এখানকার প্রথম তিনটাই হচ্ছে আমাদের অ্যাসিড। কিন্তু লুইস অ্যাসিডের কথা বলছে। লুইস অ্যাসিড যারা ইলেকট্রন গ্রহণ করে তারা আমাদের লুইস অ্যাসিড। আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা আমাদের লুইস ক্ষার। ঠিক তেমনি এখানে HNO3, এটা হচ্ছে গিয়ে পানিতে আমাদের এইচ হাইড্রোজেন আয়ন দান করে এটা এইচ প্লাস এবং NO3 মাইনাস উৎপন্ন করে। এটা আমাদের ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে এটা আমাদের অ্যাসিড, ব্রনস্টেড লাউরি মতবাদ। আবার 2 নাম্বার সালফিউরিক অ্যাসিড, এটি হচ্ছে হাইড্রোজেন আয়ন দান করে আর হচ্ছে আমাদের HO4 উৎপন্ন করে। HO4 4 2 মাইনাস উৎপন্ন করে। এটা আমাদের ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড। কিন্তু একমাত্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা আমাদের এর আশেপাশে এটা ইলেকট্রন গ্রহণ করে। এর পাশে যদি ক্লোরিন নেওয়া হয় তবে এটি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এবং ধনাত্মক আয়ন উৎপন্ন করে, এবং সরি ক্লোরাইড মাইনাস আয়ন উৎপন্ন করে।
ক্লোরাইড মাইনাস আয়ন উৎপন্ন করে। এইটা আমাদের ইলেকট্রন গ্রহণ করছে, তার কারণে এটা লুইস অ্যাসিড হবে, ঠিক আছে। 24 নাম্বার, কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশি? প্রোটন আসক্তি সবচেয়ে বেশি কার? প্রোটন আসক্তি সবচেয়ে বেশি হচ্ছে HNO3। অ্যামোনিয়ার প্রোটন আসক্তি সবচেয়ে বেশি কেন? কারণটা তো আমাদের জানতে হবে। দেখো, অ্যামোনিয়া কি দ্বারা গঠিত? নাইট্রোজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, তাই না? অ্যামোনিয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হয়। এই কেন্দ্রীয় মৌলটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। আর এই নাইট্রোজেন ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা বেশি। গ্রুপ পর্যায় সারণীর 2 নম্বর পর্যায় সারণী মৌলগুলোর মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হয়। এর প্রোটন আসক্তি সবচেয়ে বেশি, প্রোটন আসক্তি সবচেয়ে বেশি। আবার নাইট্রোজেনটা অনেক ক্ষুদ্র, অর্থাৎ এটা একটা ক্ষুদ্র আকার গঠন করে, যার কারণে এটা আবার প্রোটন, বাইরে থেকে প্রোটন বেশি আকর্ষণ করে। যার কারণে অ্যামোনিয়া প্রোটন আসক্তি বেশি হবে। 25 নম্বর প্রশ্নটা বলছে পিএইচ পিএইচ সমান 5 অপেক্ষা পিএইচ সমান 2 এর দ্রবণ কত গুণ বেশি? দেখো, এটা একটাই দেওয়া আছে পিএইচ 5, আর একটাই দেওয়া আছে হচ্ছে পিএইচ 2। এদের দ্রবণ কত গুণ হালকা এবং কত গুণ ভারী এটা বুঝাইছে। তোমার কোনো কিছু করার দরকার নাই, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 1000 দ্বারা গুণ করে দিবা, ঠিক আছে, এটা নিয়ম। তাহলে হচ্ছে 3 ইন্টু, সরি সরি সরি, বড়টা থেকে ছোটটা গুণ করে 1000 দ্বারা গুণ না, 10 টু দি পাওয়ার বড়টা থেকে ছোটটা, 10 টু দি পাওয়ার বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। 10 টু দি পাওয়ার বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলে তাহলে 1000 উত্তর হয়ে যায়, তাহলে 1000 উত্তর হয়ে যাবে, ঠিক আছে। 1000 উত্তর হয়ে যাবে। দেখো, 10 কিউব অর্থাৎ 1000, অর্থাৎ 1000 গুণ বেশি অম্লীয় হবে। অর্থাৎ বড়টা থেকে 10 টু দি পাওয়ার বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে হবে। 26 নাম্বার, পানির pKw এর মান কত? pKw অর্থাৎ আয়নিক গুণফলের মানে পিএইচ মান কত পানির ক্ষেত্রে? আয়নিক গুণফল এটা হবে হচ্ছে 14। আর শুধু কেডব্লিউ সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -14 হবে, ঠিক আছে। কেডব্লিউ হচ্ছে আয়নিক গুণফল 10 টু দি পাওয়ার -14, আর pKw হচ্ছে 14 হবে, ঠিক আছে। 16 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 16 নম্বর প্রশ্নটা বলছে, তোমরা অপেক্ষা করো, সামনে ম্যাথ প্রশ্ন আসতেছে, ফিজিক্স প্রশ্ন আসতেছে, সেখানে বেশ ক্যালকুলেশন ভিত্তিক অঙ্ক আছে, সেগুলো আমি করাই দিব। দেখো, 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? আমরা কি জানি? এন সংখ্যা, মোল সংখ্যা এন সমান ডাব্লিউ ডিভাইডেড বাই এম সমান অণুর সংখ্যা এক্স, পরমাণু সংখ্যা এক্স ডিভাইডেড বাই এন এ। তাহলে আমাদের পরমাণু সংখ্যা বের করতে হবে। তাহলে এক্স সমান ডাব্লিউ এন এ ডিভাইডেড বাই এম, এটা বের করব। তাহলে ডাব্লিউ সমান কি? ডাব্লিউ সমান আমাদের 16 গ্রাম, আহ গুণন হচ্ছে এনএ, এনএ হচ্ছে গার আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা 6 × 10⁻³ ডিভাইডেড বাই এম, এম কত? অক্সিজেনের এম হচ্ছে 32। এখন কথা হচ্ছে এখানে পরমাণু সংখ্যা বলছে, আমাদের অক্সিজেনের কয়টা পরমাণু থাকে? অক্সিজেনের একটা অণুতে দুটা অক্সিজেন থাকে, দুটা অক্সিজেন থাকে, ঠিক আছে, দুটা অক্সিজেন থাকে, তাই এখানে আমরা 2 দ্বারা গুণ করে দিব। তাহলে 16 × 2, 16 × 2 = 32, ঠিক আছে। এই 2 কাটা গেল, তাহলে কি থাকলো? 6.02 × 10⁻23, অর্থাৎ উত্তর পরমাণু সংখ্যা হবে 6.02 × 10⁻23। ক নাম্বার অপশনটা উত্তর হবে। এখন 24 নম্বর প্রশ্নটা বলছে, 24 না 28 নম্বর প্রশ্নটা বলছে, হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এটা অনেকে অনেক জটিল ভাবে মনে রাখো, অনেক ধরনের বিক্রিয়া আছে এখানে, তোমরা এইভাবে মনে রাখতে পারো। CH3 বন্ড হচ্ছে আমাদের বন্ড সিএল, CH3 বন্ড সিএল এর সাথে আমাদের, হ্যাঁ, CH3 বন্ড সিএল এর সাথে আমাদের অ্যামোনিয়া বিক্রিয়া করে, বিক্রিয়া করার ফলে আমাদের CH3 বন্ড NH2 প্লাস HCl এটা উৎপন্ন করে। এটা একটা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, অর্থাৎ এখানে নাইট্রোজেনের অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন কমে গেছে, ডিগ্রেডেশন ঘটেছে, তাই এটা একটা প্রাইমারি অ্যামিন, প্রাইমারি প্রাইমারি অ্যামিন। এই বিক্রিয়াটাও তোমরা দিতে পারো, তবে তোমাদের বইয়ে যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা অধিক গ্রহণযোগ্য, অর্থাৎ সবাই ওইটাই বেশি জানে। তবে এই বিক্রিয়াটা ভুল নয়, এটাও দিতে পারো, অর্থাৎ এটা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। সেলুলোজ কিসের পলিমার? সেলুলোজ হচ্ছে আমাদের বিটা গ্লুকোজের পলিমার। এখন কোন গ্লুকোজ? এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ করা এটা। আর সেলুলোজের সংকেত কি? C6H10, C6H10O5, এটা হচ্ছে আমাদের সেলুলোজের
আণবিক গঠন C6H10O5 এটা মুখস্থ রাখতে হবে। এগুলা একটা প্রশ্নের সাথে আরো কয়েকটা প্রশ্ন মনে মুখস্থ করে রাখা বা মনে রাখা বা শিখে রাখাই হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধানের মূল উদ্দেশ্য। কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? আমরা দ্রবণের ঘনমাত্রা সমান কি জানি? এস ঘনমাত্রা এস সমান 1000 W ডিভাইডেড বাই এমভি। তাহলে এখানে আমরা 1000 দিলাম, ডাব্লু কত দেওয়া আছে? 5 ডিভাইডেড বাই আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আণবিক ভর 40 গুণন ভি কত দেওয়া আছে? 1 লিটার। কিন্তু আমাদের তো এখানে যদি 1000 ব্যবহার করি তবে আমাদের এখানে মিলিলিটার নিতে হবে। তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1000 কাটা গেল, 5 দ্বারা 40 কে ভাগ করলে 1/8 থাকে। আর 1/8 সমান 0.125। এটা তোমাদের তো এমনি জানো, 0.125 এটা মোলার উত্তর হবে। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? আচ্ছা দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো মনে রাখার খুব সহজ টেকনিক আছে। সেক্ষেত্রে তোমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো মনে রাখার জন্য দেখবা যে এগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারাও খেয়াল করো। প্রাইমারি স্ট্যান্ডার্ড আমি একটু লিখে দিচ্ছি কারণ এটা বেশ ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড সাবস্টেন্স অর্থাৎ পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এটা হচ্ছে গিয়ে সি থাকবে। যে যৌগের সি থাকবে সেটাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। শুধুমাত্র উইদাউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক ব্যতীত সবগুলাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন 31 নম্বর প্রশ্নে খেয়াল করো, হাইড্রোক্লোরিক কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, মনে রেখো। এখানে 31 নম্বরটাই খেয়াল করো যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? সবগুলো অপশনে খেয়াল করো, কোনোটাতেই সি নাই, শুধুমাত্র ক নাম্বার অপশনটাতেই সি আছে। দেখো ক্রোমিয়ামে সি আছে, তাই এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এইভাবে সহজে মনে রাখতে পারো। তবে তুমি কেউ যদি চাও মুখস্থ করতে তো মুখস্থ করে নিতে পারো, সবগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মুখস্থ করে নিতে পারো চাইলে। আমি বিকল্প পদ্ধতিটা দেখালাম, সেক্ষেত্রে তোমরা তোমাদের ইচ্ছা মতো দেখে নিতে পারো। কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? দেখো এটা হচ্ছে কোবাল্ট 16, এটা একটা তেজস্ক্রিয় আইসোটোপ। কিভাবে? এটা হচ্ছে আমাদের ক্যান্সারে রোগীদের ব্যবহার করা হয় কোবাল্ট 16। আর ফসফরাস 31 এটা আমাদের কোনো তেজস্ক্রিয় আইসোটোপ না। সালফার মানে অন্যান্য সবগুলাই কোনো তেজস্ক্রিয় আইসোটোপ না, শুধুমাত্র কোবাল্ট 16 এটা আমাদের তেজস্ক্রিয় পদার্থ। এটা আমাদের আহ ক্যান্সার রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইথানলের স্ফুটনাঙ্ক কত? এগুলো তো মুখস্থ প্রশ্ন। এগুলো হচ্ছে গিয়ে ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে তোমাদের 78 ডিগ্রি সেলসিয়াস, 78 ডিগ্রি সেলসিয়াস। আর সম্ভবত মিথানলের -56 ডিগ্রি সেলসিয়াস। তোমরা একটু দেখে নিও, সম্ভবত আমি সঠিক জানি না। ইথানলেরটা শিওর যে 78 ডিগ্রি সেলসিয়াস। কোনটি বিজারক? দেখো বিজারক হচ্ছে তোমাদের যার জারণ ঘটে সেটা হচ্ছে বিজারক, অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে সেটা হচ্ছে বিজারক। ঠিক আছে? যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে আমাদের বিজারক। ঠিক আছে? ইলেকট্রন ত্যাগ করলে সে আমাদের বিজারক। তাহলে এখানকার শুধুমাত্র গ নাম্বার অপশনে যেটা আছে সোডিয়াম, আহ, সোডিয়াম থায়োসালফেট, এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এখানে সোডিয়াম দুটা আয়নে পরিণত হয় এবং S4O6 এবং 2 এটা গঠন করে, অর্থাৎ এখানে ইলেকট্রনের ত্যাগ ঘটেছে, যার কারণে এখানে আমাদের এটি বিজারক হবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যগুলা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ সালফেট এবং কপার সালফেট এরা কোনো বিজারক নয়, এরা জারক পদার্থ। আর তোমরা এটা তোমরা তোর পরিমাণগত রসায়নের একটা চার্ট আছে, সেখানে বেশ সুন্দরভাবে জারক পদার্থগুলো এবং বিজারক পদার্থগুলো আলাদা করে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি? এই প্রশ্নটা আমি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের দেখেছি। আমি তো তোমাদের অনেকদিন ধরে প্রশ্নপত্র সমাধান করে দেখাই, সেখানে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা দেখেছি। তাই এটা একটা হট টপিক, এটা তোমরা মুখস্থ করে রাখবা সবসময়। আমি সবগুলোই দেখানোর চেষ্টা করি। দেখো সবসময় যদি তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার হয় লিখে নাও। অ্যাসিড যদি তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার হলে, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হলে তোমাদের তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার লিখতেও পারি না।
তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার হলে সকল নির্দেশক ব্যবহার করা যায়। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হলে সকল নির্দেশক, দেখো আমার সাথে এটা মুখস্থ করে নাও, পরে মুখস্থ হবে না তোমাদের। আর এ নাম্বার এটা হচ্ছে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার। আর বি নাম্বার হচ্ছে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড আমি লিখতে লিখতে তোমরা মুখস্থ করে নাও। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার হলে আমাদের হচ্ছে ফেনফথ্যালিন ব্যবহার করা হয়। ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন ব্যবহার করা হয়। সি নাম্বারটা হচ্ছে গিয়ে, এখন হচ্ছে গিয়ে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার ব্যবহার করব। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, একটা একটা করে মৃদু ক্ষার। তীব্র অ্যাসিড মৃদু ক্ষারে হচ্ছে আমাদের মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড দুটাই ব্যবহার করা যায়। মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ ও রেড, মিথাইল অরেঞ্জ ও মিথাইল রেড ব্যবহার করা হয়, রেড ব্যবহার করা হয়। আর যদি দুটাই মৃদু হয়, মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষার, মৃদু, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার হলে আমাদের মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, মৃদু ক্ষার হলে কোনো নির্দেশক লাগে না, কোনো নির্দেশক এখানে কাজ করে না। তাহলে আমি আরেকবার বলো আমার সাথে সাথে, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার অর্থাৎ দুটাই যদি তীব্র হয় তাহলে আমাদের কি হবে সেটা সকল ধরনের নির্দেশক ব্যবহার করতে পারবো। অর্থাৎ টাইট্রেশনের ক্ষেত্রে কিন্তু এটা, আবার ভুল করো না, এটা কিন্তু টাইট্রেশনের ক্ষেত্রে যদি মৃদু অ্যাসিড মৃদু ক্ষার ব্যবহার করা, মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার ব্যবহার করি তবে আমরা ফেনফথ্যালিন ব্যবহার করতে পারবো, যেটা কিনা 35 নম্বর প্রশ্নে দেওয়া আছে। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি? ফেনফথ্যালিন হবে, ঠিক আছে। আর তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারে হচ্ছে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড ব্যবহার করা যায়। আর মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারে আমাদের কোনো নির্দেশকই লাগে না, কোনো নির্দেশক এখানে কাজ করতে পারে না। তাই এটা তোমাদের ফেনফথ্যালিন হবে। সবগুলো প্রশ্ন এখান থেকে মুখস্থ করে রাখতে হবে, কারণ কিছু করার নাই, এটা অনেকবার আমি দেখেছি। 10 নম্বর প্রশ্নটা বলছে, 10 নম্বর প্রশ্নটা বলছে যে 10 নম্বর প্রশ্নটা বলছে 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ কত, মানে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে। এটা অনেকেই ভুল করবে। টাইট্রেশনের একটা সুন্দর কনসেপ্ট আমি লিখে দেই, একটু অনেকে ম্যাথ হিসাবে ব্যবহার করতে পারবা। এনই অ্যাসিড, মনে রাখো এনই অ্যাসিড সমান এনই ক্ষার, বেজ অর্থ ক্ষার, অথবা যদি জারক বিজারক থাকে তাহলে এনই জারক, রিডক্স নন রিডক্স লিখলে হয়তো এনই বিজারক, বিজারক, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি জারক এবং বিজারক, ফেরাস সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট আছে। তাহলে আমরা এন, এন দ্বারা কি বোঝায়? এন সমান এখানে তোমরা ব্যবহার করতে পারবে ডাব্লিউ বাই এম। দেখো এটা একটু ডিটেলস দেখাচ্ছি, অনেকে জানো না তাই। তারপর এক্স বাই এন এ একটু আগে আমরা লিখে আসছি। তারপর হচ্ছে ভি বাই 22.4, এটা হচ্ছে এসটিপি তে, আর এস এটিপি তে হচ্ছে 24.789। অর্থাৎ তোমাদের যেটা দেওয়া থাকবে ও এস ভি আছে, যেটা দেওয়া থাকবে সেগুলো তোমরা লিখে নিতে পারবে, সেগুলো তোমরা ব্যবহার করবে। তাহলে এখানে আমাদের ভর দেওয়া আছে, তাহলে এন সমান ডাব্লিউ বাই এম। আর ই হচ্ছে আমাদের কতটুকু ইলেকট্রন প্রদান করে, কতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটা। তাহলে আমাদের ফেরাস সালফেট কতগুলো ইলেকট্রন প্রদান করে? ফেরাস সালফেট আমাদের একটা ইলেকট্রন প্রদান করে। আহ সমান, শেষ তো, এটা তো বসানো হয়ে গেছে। তাহলে এন ই বিজারক, বিজারক, সরি, ফেরাস সালফেটটাই কিন্তু বিজারক, আমি একটু উল্টা লিখে ফেলছি। জারক হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে আমরা এন, এখানেও আমাদের ডাব্লিউ বের করতে হবে, ডাব্লিউ বাই এম ইন্টু ইর মান কত? ইর মান হচ্ছে আমাদের এখানে 6 হবে, পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। তাহলে আমাদের ডাব্লিউ হচ্ছে আমাদের ফেরাস সালফেটে 10 দেওয়া আছে। ফেরাস সালফেটের ভর হচ্ছে আমাদের 152, ফেরাস সালফেটের আণবিক ভর 152 সমান ডাব্লিউ হচ্ছে বের করতে হবে। আর পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 249, সরি 294 গুণন 6। তাহলে আমরা ডাব্লিউ সমান কি বের করবো? এই দেখো, এই, আচ্ছা ডাব্লিউ সমান আমরা যদি বের করতে চাই 294 ভাগ 152 গুণন 6, গুণন 10/6, হ্যাঁ 10/6 হবে। এটা ক্যালকুলেশন করলে তোমরা, আমি দেখো একটা লেন্দি প্রসেস দেখাচ্ছি, যখন তোমরা এটা করবে তখন কিন্তু এতটা লেন্দি হবে না, বা তোমরা যদি এই কোশ্চেনটা শিখে রাখো এতটা লেন্দি হবে না। তবে
বলে রাখি এই ধরনের কোশ্চেন গুলা একটু স্কিপ করার চেষ্টা করবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো তোমার সময়টা নষ্ট করবে। তাই আমার অনুরোধ থাকবে, তুমি যেহেতু চান্স পেতে চাও, চান্স পাওয়ার জন্য 100-তে 100 পাওয়া লাগে না, 100-তে 80 পাইলে কম করে হলেও 20টা প্রশ্ন তুমি বাদ দিতে পারো। 100-তে 90 পাইলে ভালোভাবে চান্স হয়ে যাবে, কম করে হলেও 10টা প্রশ্ন বাদ দিতে পারবো। তাই এই ধরনের প্রশ্নগুলা জটিল কিছু প্রশ্ন দিবে, এটা স্বাভাবিক। এটা ভর্তি পরীক্ষায় তোমাকে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, প্রথমে একজন ফার্স্ট প্রয়োজন। তাই তার মেধা যাচাই করার জন্য এটা প্রয়োজন। তাই এই ধরনের প্রশ্নগুলো তোমরা পরবর্তীতে অ্যান্সার করার চেষ্টা করো, প্রথমে সহজগুলো অ্যান্সার করবে। আচ্ছা দেখো, 152 দ্বারা এটাকে ভাগ করলে 2 হয়। দেখো 2 হয় না, এক্স্যাক্টলি 2 এর কাছাকাছি হয়। আমরা যেহেতু ধরে ধরে হ্যান্ড ক্যালকুলেশন করবো, তাই 2 নিব। আর এই 2 দ্বারা এই 6 কে ভাগ করলে আমাদের 3 হয়, 3 দ্বারা 10 কে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং হয়। আর এখানে 3 পয়েন্ট সামথিং একটাই অপশন আছে, খ নাম্বার অপশন। তাই আমাদের খ নাম্বার অপশনটা উত্তর হবে। আশা করি বুঝতে পারছো। প্রশ্নটা বুঝতে না পারলে, একটু লেন্দি প্রসেস, তো বুঝতে যদি না পারো তবে আমাকে কমেন্ট করে জানাবে। এটা নিয়ে আমি একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিও তৈরি করে দিব। আর তোমাদের যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে ভিডিও তৈরি করেই দিব। আর যদি সমস্যা না থাকে তাহলেও জানাবা। সালফার পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত? দেখো সালফারে কি থাকে, সালফারে হচ্ছে গিয়ে আণবিক ভর 32 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা এন সমান কি জানি, আহ আণবিক ভর ডিভাইডেড বাই, আণবিক ভর বলতে ভর সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা 16। তাহলে 32 মাইনাস 16 সমান 16 হয়। তাহলে এখানে আমাদের নিউট্রন সংখ্যা 16, ঠিক আছে। পটাশিয়াম ডাইক্রোমেট একটু আগে এটা আমরা পড়ে আসছি। পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের যৌগের ক্রোমিয়াম এর জারণ সংখ্যা কত? একটু আগে কত বসায় আসছি বলো? একটু আগে বসায় আসছি +6, ওই যে বড় অঙ্কটা যে করালাম। এখন এটা আমরা বের করে দেখবো। পটাশিয়ামের আমাদের জারণ সংখ্যা +1, দুটা আছে তাই +2। এক্স এর ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করবো। ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে আমরা এক্স ধরলাম, দুটা আছে তাই 2 দ্বারা গুণ করবো। অক্সিজেন জারণ সংখ্যা আমাদের -2, 7টা আছে, 7টা দ্বারা গুণ করবো। ওভারঅল জারণ সংখ্যা আমাদের 0 হয়। তাহলে এটা যদি আমরা 2 প্লাস 2x মাইনাস 14 সমান 0, অর্থাৎ x এর মান আমাদের +6 বের হয়। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়াম এর জারণ সংখ্যা কত হবে? এটা একটু তোমরা বুঝে নাও। আমি একটু, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সুক্রোজের রাসায়নিক সংকেত কোনটি? এটা মুখস্থ করো, তোমরা একটু খেয়াল করো। আমি 1 মিনিট, দুঃখিত, আসলে আমার কথা বলতে বলতে গলা শুকিয়ে আসছে। দেখো সুক্রোজের রাসায়নিক সংকেত হচ্ছে C12। দেখো এগুলো মুখস্থ, C12H22 O11। এটা হচ্ছে আমাদের সুক্রোজ। সুক্রোজ সুক্রোজ বানানটা ঠিক আছে কিনা জানি না, একটু দেখে নিও। আর হচ্ছে C6H12O6, এটা আমাদের হচ্ছে গ্লুকোজ। এটা আমাদের গ্লুকোজ। গ্লুকোজের বানান ঠিক আছে। আর একটু আগে আমি সেলুলোজের সংকেত দেখাইছি, ওটা সম্ভবত C6H10 H12O5 দেখাইছি, একটু ভুল আছে, এটা একটু লিখে নাও। C5H10O5, ওটা আমি ভুল দেখিয়েছি। এটা আমাদের হচ্ছে সেলুলোজ। সেলুলোজ সম্ভবত এটাই বানান, আমি জানি না বানানটা। তোমরা একটু ইয়া করো, স্যাক্রিফাইস করো। একটু প্রথমে একটু ভুল দেখাইছিলাম, সেখানে তোমরা একটু মুখস্থ করে নাও। এখানে C5H10O5, এটা হচ্ছে আমাদের সেলুলোজের আণবিক সংকেত। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? দেখো আমরা ফিজিক্সে চলে আসছি, ফিজিক্স অংশে। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো ইয়া কম কেন, কেমিস্ট্রি কম কেন? আসলে কম না, এখানে কিছু যেগুলো অন্যান্য গুলো আসছে সেগুলো আসলে আমাদের আউট অফ সিলেবাস ছিল, তাই ওগুলো আমরা বাদ দিয়ে রাখছি। আমরা জাস্ট শর্ট সিলেবাস গুলো সমাধান করব। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? এটা হচ্ছে আমাদের পৃষ্ঠটানের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়। আরেকটা কারণ আছে হচ্ছে আমাদের রিপালসিভ ফোর্স। রিপালসিভ ফোর্স, এটা তোমাদের অতটা দরকার নেই, অতটা জানারও প্রয়োজন নেই, তবে মনে রাখতে পারো যদি কখনো আসে রিপালসিভ ফোর্স। রিপালসিভ ফোর্সের কারণেও পানির ফোঁটা গোলাকৃতি হয়। আর হচ্ছে পৃষ্ঠটানও আছে। কোনটি তড়িৎ কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? আচ্ছা খেয়াল করো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তরঙ্গ বলছে এখানে রেডিও ওয়েভ, অর্থাৎ রেডিও তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে এক্স রে, অর্থাৎ রঞ্জন, এক্স রে হচ্ছে এটা তোমাদের কি, এক্স রে অর্থাৎ হচ্ছে এই এক্স রে রশ্মিতে ব্যবহার করা হয়। এটা এক ধরনের রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য। তারপর গামা রশ্মি, গামা তরঙ্গ। আর হচ্ছে
আল্ট্রাসাউন্ড। দেখো এখানকার প্রথমে তিনটা যে রেডিও ওয়েভ, এক্স রে এবং গামা, এগুলো সবগুলো একটা তরঙ্গ। কিন্তু আল্ট্রাসাউন্ড এটা কোনো একটা চুম্বক তরঙ্গ না। এটা আমাদের কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রকাশ করে না, তাই আমাদের প্রথম তিনটা হবে, শেষেরটা হবে না। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে এর দোলনকাল কত হবে? আচ্ছা তো খেয়াল করো, আমাদের দোলনকাল কত জানি, টি সমান 2 পাই √L/G, L/G। তাহলে টি সমান পৃথিবীর কেন্দ্রে আমাদের অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণের মান 0। তাহলে L/0 মানে কি? অসংজ্ঞায়িত, অর্থাৎ ইনফিনিটি। তাহলে 2 পাই ইন্টু ইনফিনিটি সমান হতে ইনফিনিটি হবে। তাহলে অর্থাৎ অসীম হবে। পৃথিবীর কেন্দ্রে দোলনকাল অসীম হবে, অর্থাৎ এটা পৃথিবীর কেন্দ্রে নিয়ে যে ছেড়ে দিবা, ও এইভাবেই থাকবে। একটা দোলনকাল নিয়ে যেভাবে ছেড়ে দিবা, ও ওইভাবে থাকবে, ও দুলতে থাকবে না। পৃথিবীর কেন্দ্রে দোলনকাল অসীম হবে। পর্যায়কাল দ্বিগুণ করতে পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? দেখো কোনো একটা সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ, তার মানে কি? আমরা সূত্রটা জানতাম, একটু আগে লিখেছিলাম, টি সমান 2 পাই √L/G। তাহলে আমাদের দোলনকাল এবং দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক T1/T2 সমান √L1/L2। এখানে আমাদের দোলনকাল দ্বিগুণ, পর্যায়কাল দ্বিগুণ। তাহলে আমাদের পর্যায়কাল প্রথমে 1 ছিল, পরবর্তীতে 2 হয়েছে। ওই এক্স ধরার দরকার নেই, প্রথমে এক্স পরে 2x। এগুলো আমি অনেকগুলো ভিডিওতে বলছি, এগুলো ধরা বৃথা, কোনো কাজে লাগে না। প্রথমে 1 ছিল, পরে 2 ছিল, প্রথমে 2 ছিল, পরবর্তীতে 4 ছিল, প্রথমে 5 ছিল, পরবর্তীতে 10 হয়েছে। তাহলে প্রথমে 1 হয়েছে, পরবর্তীতে 2। রুট ওভার L1টা কি? এটা 1 1 ডিভাইডেড বাই L2 তো তোমাকে বের করতে বলছে দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি উভয়পক্ষকে স্কোয়ার করে দেই, 1/4 সমান 1/L2। তাহলে L2 এর মান কত আসে? L2 সমান আমাদের 4 আসে। এই তো 4 গুণ বের করা হয়েছে। এটাই, একদম কঠিন না কিন্তু, একদম সহজ। আমি অন্তত এইভাবে শিখাতে পছন্দ করি, কারণ ওই এক্স, 2x এইভাবে ধরতে ধরতে তোমার টাইম শেষ। আর অ্যাডমিশন পরীক্ষা দিতে গেছো, তোমার ওখানে এমসিকিউ সলভ, সেখানে তোমাকে এগুলা দেখবে না তুমি কিভাবে অ্যান্সার দিছো। তুমি যে পাশের খাতায় দেখেও লেখো, তাও দেখতে আসবে না। তো এই কাজ কিন্তু করা যাবে না, এটা সম্ভব না। কখনো দেখে দেখে লেখা যায় না। গৃহীত তাপ ও বর্জিত তাপ যথাক্রমে H1। তাহলে আমরা গৃহীত তাপ সমান কি জানতাম? Q1 জানতাম, আর বর্জিত তাপ জানতাম হচ্ছে Q2। এখানে আমাদের গৃহীত তাপ দেওয়া আছে H1, বর্জিত তাপ দেওয়া আছে H2। তাহলে আমাদের ইঞ্জিনের দক্ষতা এটা সমান আমরা কি জানতাম? -1 -Q2/Q1। ঠিক আছে, Q2/Q1। তাহলে আমরা এখানে বসাই দিই 1 H2 ডিভাইডেড বাই H1। এটাই কোথায় আছে? এটা আমাদের 1 নম্বর অপশনে আছে। এটা মানে আহামরি কিছু না, এটা জাস্ট আমাদের সূত্রটাই দিছে। 54 নম্বর প্রশ্নটা খেয়াল করো। সূর্য কোন প্রক্রিয়া হতে শক্তি পায়? সূর্য হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, অর্থাৎ হচ্ছে অনেক ছোট 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 অ্যাটম যুক্ত করে বিশাল আকার শক্তি উৎপন্ন করে। বিশেষ করে সেখানে হাইড্রোজেন বোমার যে শক্তিটা, বিক্রিয়াগুলো ঘটে, সেগুলো সূর্যের মাধ্যমে সূর্যে ঘটে। জংশন জাংশন ডায়োড সাধারণত কি কাজে ব্যবহার করা হয়? জংশন ডায়োড আসলে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। জংশন ডায়োডটা প্রকাশ করে যে বিদ্যুৎ আমার কোন দিকে প্রবেশ করবে, অর্থাৎ আমাদের বিদ্যুৎটা কিসে প্রবেশ করবে বা কোন দিকে প্রবেশ করবে। সেক্ষেত্রে আমাদের রেকটিফায়ারের কাজটাও সেম এক। রেকটিফায়ারও দেখা দেয় যে কোন দিকে বিদ্যুৎ প্রবেশ করবে। সেক্ষেত্রে আমাদের জংশন ডায়োড হিসেবে রেকটিফায়ার ব্যবহার করা হয়। 57 নম্বর প্রশ্নটা আসো। 57 নম্বর প্রশ্নটা বলছে, স্থির অবস্থা থেকে মানে হচ্ছে আমাদের ইউ কত দেওয়া আছে? ইউ সমান 0 দেওয়া আছে। আম 30 কেজি ভর বিশিষ্ট, তার মানে এম সমান 30 দেওয়া আছে। প্রথমে এগুলো লিখে নিবা। আর আমি যেহেতু করাচ্ছি সেক্ষেত্রে একটু টাইম লাগবে, তোমরা করলে পারে টাইম লাগবে না। 30 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ড পরে সময় 3 সেকেন্ড পরে 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, অর্থাৎ বি সমান 15 মিটার পার সেকেন্ড। এখন বলটির পরিমাণ কত? এফ সমান হোয়াট? এটা আমাদের জানতে চাইছে। ঠিক আছে, আমরা কি জানতাম? এফ সমান এম এ, তাই না? তাহলে এম তো দেওয়া আছে, এ সমান আমরা কি জানি? আদি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে মানগুলো তো আমাদের দেওয়াই আছে, তাহলে আমরা মানগুলো বসাই নিই। তাহলে এম কত দেওয়া আছে? 30 কেজি। ভি কত? ভি হচ্ছে আমাদের 15 মাইনাস ইউ 0 ডিভাইডেড বাই টি সমান, তাহলে এই 3 দ্বারা এই 15 কে ভাগ করলে 5 হয়। তাহলে 5 গুণন 30 সমান 150। 5 30 150 নিউটন উত্তর হবে। ঠিক আছে,
এটা কিন্তু সহজ ছিল, অর্থাৎ বলটির পরিমাণ হবে আমাদের 150 নিউটন। 58 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 58 নম্বর প্রশ্নটি কি বলছে? একটি গাড়ি বৃত্তাকার পথে কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কয়ার, কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কয়ার এবং বেগ দেওয়া আছে 20 মিটার। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ সমান কি? আলফা সমান 20 মিটার/সেকেন্ড স্কয়ার দেওয়া আছে, আর বেগ দেওয়া আছে 20 মিটার/সেকেন্ড। একই দেওয়া, না একই না, 20 মিটার/সেকেন্ড দেওয়া আছে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর সমান হোয়াট? তাহলে আমরা সূত্র কি জানি? আলফা সমান কেন্দ্রমুখী ত্বরণ, আলফা সমান জানি আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, বি স্কোয়ার ইন্টু আর। আমাদের আরটা বের করতে হবে, তাহলে আর সমান কি জানি? বি স্কোয়ার ডিভাইডেড বাই আলফা। বি স্কোয়ার ডিভাইডেড বাই আলফা, তাহলে ভি কত দেওয়া আছে? 20, এর স্কোয়ার ডিভাইডেড বাই আলফার মান 2, অর্থাৎ 20 স্কোয়ার মানে কত? 20 স্কোয়ার মানে 400 ডিভাইডেড বাই 2 সমান 200 মিটার। 200 মিটার, অর্থাৎ বৃত্তাকার পথের ব্যাসার্ধ 200 মিটার। স্থির তরঙ্গের পরস্পর খেয়াল করো, স্থির তরঙ্গে পরস্পর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। প্রথমে আগে স্থির তরঙ্গ আঁকা নিই আমরা একটা। এ হচ্ছে আমাদের একটা স্থির তরঙ্গের ক্ষেত্রে একটা স্থির তরঙ্গটা কি করে? এইখান দিয়ে চলতে থাকে এইখান দিয়ে, অর্থাৎ এই যে আমার শুরুর বিন্দুটা, একটা পূর্ণ তরঙ্গের যে শুরুর বিন্দুটা এবং শেষ বিন্দুটা, এদের মাঝখানে এদের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় স্থির বিন্দু। আহ স্থির দুটি নিস্পন্দ বিন্দু বলা হয়। এই একটা নিস্পন্দ বিন্দু, এই একটা নিস্পন্দ বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই এই বিন্দুটা। এখন এই পুরাটা হচ্ছে আমাদের ল্যামডা। এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমাদের ল্যামডা। তাহলে এই অংশটুকু মানে এইখানকার এই অংশটুকু কতটুকু হবে? এখানকার এই অংশটুকু অবশ্যই λ/2 হবে। যেহেতু পুরোটা ল্যামডা, তার মানে এই অংশটুকু λ/2 হবে। আশা করি বুঝতে পারছো। বেশ সহজ ছিল এবং কনসেপচুয়াল প্রশ্ন ছিল। আহিত বস্তু কোথায় সবচেয়ে বেশি আধান থাকে? দেখো, আহিত বস্তু সবচেয়ে বেশি কোথায় আধান থাকে? আমাদের একটা উত্তল লেন্স ব্যবহার করলাম। উত্তল লেন্সে এটা হচ্ছে প্লেন ও কনভেক্স, কনভেক্স বলা হয়। এটা মানে একটা উত্তল লেন্স আর কি। এখান দিয়ে আমাদের ভিতরে আমাদের শার্প থাকে। যাই হোক, আমাদের একটা বস্তু যদি আহিত থাকে তাহলে উত্তল তলে মানে এই লেন্সের উত্তল তলে আমাদের অধিক পরিমাণ আধান থাকে। অধিক পরিমাণ আধান থাকে। অর্থাৎ আমাদের ভিতর দিকে আবার গাউসের সূত্র অনুসারে বলা যায় যে বিজ্ঞানী গাউস বলেছেন যে কোনো একটা উত্তল লেন্স এবং অবতল অর্থাৎ প্লেনো কনভেক্স রুলস এর ক্ষেত্রে, দুঃখিত, প্ল্যানো কনভেক্স তলের ক্ষেত্রে আমাদের উত্তল তলে বেশি পরিমাণ আধান থাকে। এটা আমাদের বিজ্ঞানী গাউস বলে গেছেন। তাই উত্তরটা হবে উত্তল তলে। এর পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে? বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে? ধরো একটা আমরা কি জানি? রো সমান এ আর বাই এল। অনেকে অনেক ভাবে মুখস্থ করে। আমরা আপেক্ষিক রোধের ক্ষেত্রে রো সমান এ আর বাই এল, এটা অনেকে জানে। তাহলে আমাদের রোধ বের করতে বলছে, তাহলে আর সমান কি লিখতে পারি? রো এল ডিভাইডেড বাই এ। ঠিক আছে, আমাদের যেহেতু ব্যাসার্ধের কথা বলছে, তাহলে আমরা এটা আর সমান লিখতে পারি রো এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। যেহেতু আর এই স্মল আরটা দ্বারা বোঝাইছে বৃত্তাকার যে তারটা আছে, এই যে ধরো এটা একটা কলমের মতো একটা বৃত্তাকার তার, এটার যে একটা ব্যাসার্ধ আছে এটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর অর্ধেক করা হলে? এখন আমাদের অর্ধেক করা হয়েছে, ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, তাহলে আর সমান রো এল ডিভাইডেড বাই পাই ইন্টু আর বাই 2 এর হোল স্কোয়ার। স্কোয়ার তো আগেই ছিল, তাহলে আমরা কি লিখতে পারি? রো এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এই 4টা আমরা উপরে দিতে পারি, 4 রো এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এখন আমরা এই অংশটুকু সমান কি লেখা যায়? এই অংশটুকু সমান তো আমরা আর পাইছি, দেখো এখানে। তাহলে আমাদের 4 আর উত্তর আসলো না। তাহলে আমাদের উত্তরটা কি হবে? রোধ কত গুণ হয়ে যাচ্ছে? পূর্বের তুলনায় 4 গুণ হয়ে যাচ্ছে না? দেখো এখানে কিন্তু দেওয়া আছে পূর্বের তুলনায় 4 গুণ, আমরা প্রমাণ করলাম। তাহলে কোনো পরিবাহীর বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, তাহলে আমাদের রোধ 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, একদম প্রমাণ করে দেখাইছি।
এর পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে, একটি পরিবাহীর রোধ 25 ওহম এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট প্রবাহিত হলে কত তাপ উৎপন্ন হয়? কত তাপ? আমরা এইচ সমান আমরা কি জানি? এইচ সমান জানি হচ্ছে গিয়ে আই স্কোয়ার আর টি, তারপর হচ্ছে বি স্কোয়ার বাই আর ইন্টু টি, তারপর আরো কি হ্যাঁ বি স্কোয়ার, তারপর বিআইটি তোমরা যেটা দেওয়া আছে সেটা ব্যবহার করবে। আমাদের এখানে আই স্কোয়ার আর দেওয়া আছে, তাহলে এইচ সমান আই স্কোয়ার আর টি, এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এইচ আই কত দেওয়া আছে? আই দেওয়া আছে 1 এম্পিয়ার, তাহলে 1 স্কোয়ার, আর দেওয়া আছে রোধ দেওয়া আছে 25 ইন্টু টি, টি কত দেওয়া আছে? টি দেওয়া আছে হচ্ছে আমাদের 5 মিনিট, অর্থাৎ 300 সেকেন্ড। 5 মিনিট মানে 300 সেকেন্ড, এটা তো জানোই। 5 × 60 সমান 300। তাহলে এটার উত্তর হয় আমাদের 3×25 কত? 75। 75, আর এখানে ডাবল শূন্য আছে তাই 75 শত, অর্থাৎ 7500 জুল। এখন আমাদের যে উত্তরটা দেওয়া আছে সেখানে আমাদের 1800 উত্তর ক্যালোরি দেওয়া আছে। যাই হোক, 1800 হোক আর 900 হোক 450 হোক সেটা আমরা নির্ণয় করব। ক্যালোরিতে দেওয়া আছে, জুলটা বাদ দিছে। তাহলে আমরা জুল থেকে ক্যালোরিতে নিতে হলে 0.24 দ্বারা গুণ করবো। 0.24 ইন্টু 7500 জুল। ঠিক আছে, তাহলে 0.24 মানে কি 24/100 ইন্টু 7500। তাহলে এই দুই শূন্য কাটা গেল, তাহলে 75 × 24 থাকে। তাহলে আমরা এখানে একটু গুণটা করে নিই। 75 × 24, তাহলে 4 5 20, শূন্য হাতে থাকে 2, 4 7 28, আর 2 30। এক ঘর বাদ দিলাম, তাহলে 75 দুগুণা কত? 150। 150। এবার আমরা যোগ করবো 008 অর্থাৎ আমাদের 1800 ক্যালোরি উত্তর হবে। ঠিক আছে, আমাদের জুলে হিসাব করলে 7500 জুল হয়, কিন্তু আমাদের ক্যালোরিতে হিসাব করলে 1800 ক্যালোরি হবে। এটা জুল থেকে ক্যালোরিতে নিতে হলে আমাদের 0.24 দ্বারা গুণ করতে হবে। আশা করি এটা বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। এর পরবর্তী প্রশ্ন, ট্রিটিয়ামের অর্ধজীবন 12.5 বছর। 25 বছর পর একটি নির্দিষ্ট ট্রিটিয়াম বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে? আমি একটা তোমাদের শর্টকাট সূত্র দেখাই দিতেছি। এই অঙ্ক অনেকেই ভয় পাও, অনেকেই মানে অনেকেই ভয় পাও। খুব সুন্দর একটা সূত্র দেখাই দিতেছি। 2 টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টি হাফ। এটা একটু মনে রাখো, 2 টু দি পাওয়ার টি বাই টি হাফ সমান এন নট, দুঃখিত, এন নট ডিভাইডেড বাই এন। এন নট ডিভাইডেড বাই, এই এনটা কিন্তু এই সমানটা কিন্তু টুর সাথে, টু বরাবর, এইখান এখানে না। তাহলে এখানে আমরা পরিচয়টা দেই, এই টি হচ্ছে আমাদের সময়, টি হাফটা হচ্ছে আমাদের অর্ধায়ু, এন নট হচ্ছে মোট পরিমাণ, এন হচ্ছে অবশিষ্ট পরিমাণ। ঠিক আছে, এগুলাই কিন্তু অবশ্যই বসাতে হবে। এখন বলছে ট্রিটিয়ামের অর্ধ জীবন 12.5, আমরা এই সূত্রে বসা দিব। আহ অর্ধ জীবন 12.5, তাহলে 12 টি হাফের জায়গায় 12.5 বসাইলাম। 25 বছর পর, অর্থাৎ টির মান দেওয়া আছে যে কোনো একটা সময় বলছিলাম, কিন্তু টি হচ্ছে আমাদের সময়, তাহলে 25 বছর সমানটা কিন্তু এই যে টু বরাবর। ঠিক আছে, এন নট বাই এন, এখানেও কোনো কিছু দেওয়া নাই, কিন্তু এখানে চাইছে কি বস্তু খণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে, তার মানে মোট পরিমাণ যদি এন নট হয়, অবশিষ্ট থাকবে এন। এটাই আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 12.5 দ্বারা 25কে ভাগ করলে 2 হয়, তাহলে 2 স্কোয়ার সমান এন নট বাই এন হবে। অতএব আমাদের এন ডিভাইডেড বাই এন নট, এটা সমান আমাদের কি হবে? 1/4, উল্টে যাবে। তাহলে আমাদের বস্তুখণ্ড কতটুকু অবশিষ্ট থাকবে? 1/4। দেখো খুব সহজে কিন্তু এটা আমরা সমাধান করতে পারলাম। পি টাইপ অর্ধপরিবাহী তড়ির জন্য, পি টাইপ দেখো কি বলছে, পি টাইপ অর্ধপরিবাহী তড়ির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন অপদ্রব্য মিশাতে হবে? পি টাইপ অর্ধপরিবাহী তড়ির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে আমাদের বোরনটা আহ, মিশাতে হবে। কারণ কি? এখানে খুব সহজে বোঝা যায়। পি টাইপ মানে মনে রাখো, পি টাইপ হচ্ছে আমাদের ত্রিযোজী। আহ দাঁড়াও একটু বাংলাতে লিখে দেই। পি টাইপ হচ্ছে আমাদের ত্রিযোজী, ত্রিযোজী। আর হচ্ছে এন টাইপ হচ্ছে আমাদের পঞ্চযোজী। জিনিসটা একটু বুঝে নাও, তাহলে তোমাদের এর পরবর্তীতে এই ধরনের সকল এমসিকিউ সমাধান করতে খুব সহজ হয়ে যাবে। এন টাইপ হচ্ছে পঞ্চযোজী। এখন ইলেকট্রন বিন্যাস করে দেখবা, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে, যদি 3টা ইলেকট্রন থাকে তবে আমাদের সেটা ত্রিযোজী সাথে মিশাতে হবে, অর্থাৎ পি টাইপের সাথে মিশাতে হবে। আর এন টাইপ হচ্ছে যেটা ইলেকট্রন শেষে সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে, সেটা আমাদের এন টাইপের সাথে মিশাতে হবে। যেমন বোরনের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে। যেমন বোরন হচ্ছে কি 1s2 2s 1s2 2s2 2p1। তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দুটা আর একটা, 3টা। তাহলে আমাদের ত্রিযোজী, অর্থাৎ ফসফরাস পি টাইপের সাথে
মিশাতে হবে। আর নাইট্রোজেন, নাইট্রোজেন আমাদের কতগুলা? নাইট্রোজেন, ফসফরাস এগুলোতে আমাদের 2s2 2p3। তাহলে এখানে 3 আর 2 5। তাহলে এটা আমাদের পঞ্চযোজী। তাহলে নাইট্রোজেন, ফসফরাস এগুলো যুক্ত হবে এন টাইপ এর সাথে, অপদ্রব্যের সাথে মিশাতে হবে। আশা করি বুঝতে পারছো। বেশ সহজ ছিল। আমরা হ্যাঁ, আমরা ফিজিক্স পার্টটা শেষ করে আসলাম। এখন আমরা আমাদের ম্যাথ কাঙ্ক্ষিত সমস্যা ম্যাথ পার্টের সমাধান করে দেখাবো। তোমরা ম্যাথ পার্টটা চাইলে প্রথমে দেখতে পারো, তবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান করে যাবা। কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো প্রশ্ন আমি সমাধান করে দেখাইছি। যেমন কৃষি গুচ্ছের 2020, 21, 22, 20, 21, 22, 23 এই চারটার সমাধান করে দেখাইলাম। তারপর তোমাদের চট্টগ্রাম এনিম্যাল সায়েন্স অ্যান্ড এনিম্যাল সায়েন্স, তারপর আর বিশ্ববিদ্যালয় যে আছে এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সেটার প্রশ্ন সমাধান করে দেখাইছি। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করে দেখাইছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। এখন 65 নম্বর প্রশ্নটা কি বলছে? 2x+3y। দেখো কি বলছে, 2x+3y +6 = 0। এই রেখার উপর লম্বরেখার ঢাল। আচ্ছা, এই রেখার উপর লম্বরেখার ঢাল বের করব। প্রথমে আগে আমাদের 1 নম্বর রেখা অর্থাৎ এই রেখার ঢাল বের করি। কোন একটা রেখার ঢাল সমান কি? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এখানে মাইনাস দিব। এক্স এর সহগ কত? 2, ওয়াই এর সহগ কত আমাদের 3। তাহলে এই রেখার ঢাল হচ্ছে -2/3। এখন এর লম্ব রেখার ঢাল বের করতে গেলে এইটাকেই জাস্ট উল্টে দিবা, এটাকে জাস্ট উল্টে দিবা। তাহলে কি হলো? 3/2, 2/3 থেকে 3/2 হলো। আর এই যে মাইনাস আছে, এই মাইনাসটা প্লাস করে দিবা। আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস করে দিবা। অর্থাৎ তোমরা এইভাবে লিখতে পারো, m1 m2 সমান -1। অর্থাৎ একটা সমান্তরাল রেখা আর একটা লম্ব রেখা, এদের ঢালের গুণফল -1 হয়। তাহলে m1 যদি আমাদের -2/3 হয়, m2 আমাদের বের করতে বলছে, এটা সমান -1। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো, m2 সমান 3/2 হবে। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। 66 নম্বর প্রশ্নটা ভয় পাবা অনেকে, যে বিশাল অঙ্ক আমাদের দিয়েছে, আমরা এবার শেষ, মরে যাব। এরকম কিছু না। এটা বলছে হচ্ছে আমাদের 3x+4y। আমরা একটা অক্ষরেখা আঁকাই। বলছে হচ্ছে 3x+4y = 12। রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। মনে করে আমার এই বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে আমার বি বিন্দুতে ছেদ করছে। এই রেখাটা হচ্ছে 3x+4y = 12। এখন এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে আমার বি বিন্দুতে ছেদ করলে এ বি এর দৈর্ঘ্য কত? এই যে এই দূরত্বটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, এই দূরত্বটা আমাদের বের করতে বলছে। এই দূরত্বটা বের করার খুব সহজ উপায় হচ্ছে √a² + b²। a², b² কি? এই যে এক্স এর সহগ এ আর ওয়াই এর সহগ বি। তাহলে আমাদের √a² + b² মানে 3² প্লাস 4²। এটা সমান কি? আমাদের এ বির দৈর্ঘ্য। ঠিক আছে, এবির দৈর্ঘ্য। তাহলে এটা সমান আমাদের এবি সমান আমাদের 5 একক আসে। তাহলে এবির দৈর্ঘ্য কি হবে? এবির দৈর্ঘ্য আমাদের হবে হচ্ছে 5 একক। 67 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 67 নম্বর প্রশ্নটা হচ্ছে চিত্র আকারে করতে হবে। এটা সাধারণভাবে করলে মানে জটিল হবে, হবে না সেটা না, জটিল হবে। আমাদের বলছে হচ্ছে আমরা একটা অক্ষরেখা আঁকায় নেই, অক্ষরেখাটা আগেরটার নাম হচ্ছে হয়তো ওয়াই সমান এক্স। এটা তো আমাদের মূল বিন্দুগামী এবং 45 ডিগ্রি কোণ করে একটা চলা রেখা। এখানে আমাদের 35 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর 2x+1 এটা তো আমাদের ওয়াই অক্ষের বরাবর, ওয়াই অক্ষের সমান্তরালে চলা একটা রেখা। এটা তো জানো যে 2x+1 অর্থাৎ এক্স সমান -1/2। এটা তো এক্স সমান -1/2, এটা ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর চলে। তাহলে এটা আমাদের এই রেখা সমান কি? 2x+1 = 0। আর এটা সমান আমাদের ওয়াই সমান এক্স, এই রেখা। আমাদের যদি এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, আমাদের এই কোণটা 45 হবে। কিভাবে? কারণ এটা আমাদের 90 ডিগ্রি। তুমি যোগ করে দেখো, এই বলছে যে এই দুটা রেখা যে সংযুক্ত হয়েছে, এই রেখাটা এই কোণটা কত, অন্তর্ভুক্ত কোণটা কত, এই কোণটা আমাদের জানতে চাইছে। তাহলে আশা করি বুঝতে পারছো কিভাবে বের করবা খুব সহজে, শর্টকাটলি। 67, 68 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 68 নম্বর প্রশ্নটা বেশ সুন্দর কনসেপ্ট। এখানে আমাদের sin² π/4 - a প্লাস sin² π/4 - a, এটা সমান আমাদের কি উত্তর হবে? দেখো তো, আমরা একটা সূত্র জানি না, sin² a প্লাস cos² a সমান।
দেখো এটা আমরা ঠিক রাখলাম। এখন এটাকে এই সাইনটাকে ক্রস করে দিলাম। আর এখানে আমরা পাই/2 মাইনাস পাই/4 প্লাস এ, হ্যাঁ প্লাস এ দ্বারা প্লাস এ করলাম। কারণ আমরা পাই/4 মাইনাস, এটা দেখো তুমি গুণ করে দেখো, পাই/4 মাইনাস এ আসতেছে কিন্তু। তাহলে আমরা এটা গুণ করে দিব, সাইন স্কোয়ার পাই/4 মাইনাস এ। তুমি এটা গুণ করে দেখো, এটাই পেয়ে যাবা, এটাই পেয়ে যাবা। দেখো আমি দেখাচ্ছি। তাহলে কজ স্কোয়ার পাই/4 মাইনাস এ। দেখো গুণ করে বিয়োগ করে দেখো, পাই/2 মাইনাস পাই/4 থেকে বিয়োগ করলে পাই/4 থাকে মাইনাস এ। তাহলে সাইন, এটা এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কি 1। এটাই তো উত্তর হবে আমাদের, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1 হবে। এভাবে খুব সহজে বের করে ফেলতে পারবা। আশা করি তোমরা সবগুলো প্রশ্ন বুঝতেছো। যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় বা আমার পড়ানোর কোয়ালিটি যদি তোমাদের ভালো না লাগে, অন্য কোন ভাবে পড়ালে তোমাদের জন্য সুবিধা হয়, সেভাবে আমাকে জানাই দিবে। আমি চেষ্টা করবো সেদিকে তোমাদের মন মতো, কারণ তোমাদের সার্ভিস দেওয়াই আমার কাজ। সেক্ষেত্রে তোমার মন মতো যদি আমি পড়াতেই না পারি, তাহলে তো তুমি আমাকে ফলো করবে না, আমার ভিডিও গুলা দেখবে না। তাই তোমার মন মতো যেভাবে হইলে ভালো হয়, সেটা আমাকে কমেন্ট করে জানাবে, অথবা যেভাবে মাধ্যমে হোক আমাকে জানায় দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো y সমান x প্লাস ওয়ান বাই এক্স এর সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মানটা হচ্ছে তোমাদের, খেয়াল করো, লঘু মান এবং গুরু মান। তাহলে আমাদের y1 বের করো। y1 সমান কি 1 মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা সমান আমাদের 0 ধরতে হবে। তাহলে এখান থেকে x সমান প্লাস মাইনাস 1 আসে। এখন x এর মান যদি প্লাস 1 হয়, তাহলে আমাদের y2 এর মান কত হবে? খেয়াল করো। হ্যাঁ, না না না, খেয়াল করো, সর্বনিম্ন মান চাইছে তাই না? তাহলে এক্স এর মান একবার প্লাস ওয়ান, আমরা এক নম্বর বলতে এই যে ওয়াই এখানে বসায় দিব। তাহলে ওয়াই সমান ওয়ান প্লাস ওয়ান বাই এক্স, এটা সমান আমাদের কি আসলো 2। আর আমাদের এক্স এর মান যদি আমাদের মাইনাস ওয়ান হয়, তাহলে ওয়াই সমান আমাদের ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান আসবে। তাহলে এটা আমাদের -2 হবে। এখন সর্বনিম্ন মান হবে হচ্ছে 2। কিভাবে? তুমি তো বলতে পারবা যে সর্বনিম্ন মান কিভাবে 2 হয়? সর্বনিম্ন মান তো হচ্ছে -2 দেখতেছি। আসলে তুমি এখানে y2 নির্ণয় করবা। y2 নির্ণয় করলে 0 মাইনাস হচ্ছে প্লাস 2 বাই এক্স কিউব আসবে। এখানে যদি x সমান +1 বসায় দাও, তাহলে তুমি দেখবা যে +1 বসাইলে পরে ঋণাত্মক মান পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যার কারণে ঋণাত্মক মান ধনাত্মক মান পাবো, যেটা কিনা লঘুমানকে প্রকাশ করে। আর যদি হচ্ছে গিয়ে তুমি এক্স সমান -1 বসাও, তাহলে তুমি ঋণাত্মক মান পাবা, যেটা গুরু মান প্রকাশ করে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে 2 হবে আমাদের সর্বনিম্ন মান। এরপরের প্রশ্নটা খেয়াল করো, 69 70 নাম্বার। 70 নাম্বার প্রশ্নটা বেশ সহজ এবং স্বাভাবিক একটা প্রশ্ন, ক্লাস 9 10 এর। তোমার দেওয়া আছে এক্স স্কোয়ার, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি সমান 0। সমীকরণের একটি মূল 4 দেওয়া আছে, অর্থাৎ এক্স এর এখানে যে এক্স এর মানটা আছে সেটার মানটা হচ্ছে 4। তাহলে সি এর মান কত? তাহলে আমরা যদি এক্স এর মান 4 দেওয়া থাকে, তাহলে 4 স্কোয়ার মাইনাস 5 × 4 প্লাস সি সমান 0। তাহলে সি সমান আমাদের 4 উত্তর আসবে। ঠিক আছে? এতে কি কোনো ভেজাল আছে? দেখো 4 4 16, 16 মাইনাস 20, তাহলে -4 এই পাশে চলে গেলে পরে আমাদের +4 চলে আসে। 71 নম্বর প্রশ্নটা বলছে যে একটি প্রক্ষেপকের, অর্থাৎ একটা বস্তু মানে নিক্ষেপ করা হয়েছে, এই যে একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে, এটা হচ্ছে প্রক্ষেপ। তাইলে হচ্ছে প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা এর সর্বোচ্চ উচ্চতার আনুভূমিক পাল্লা, এই যে আনুভূমিক যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হচ্ছে আমাদের আর, সর্বোচ্চ উচ্চতা যে আছে এই যে এই উচ্চতা সর্বোচ্চ উচ্চতা এটা এইচ। এটা হচ্ছে আনুভূমিক পাল্লা, সর্বোচ্চ উচ্চতার কত? এটা হচ্ছে আমাদের এইচ। আর আণবিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ, তাহলে আর সমান 4h। ঠিক আছে? এখন নিক্ষেপণ কোণ কত? মানে এই যে আমার আলফাটা কত? আমরা কি জানি, tan আলফা সমান 4h, 4h ডিভাইডেড বাই আর। এটা তো আমাদের জেনারেল ইকুয়েশন, তাই না? মানে তাহলে আমরা আলফা সমান কি জানি? আলফা সমান tan ইনভার্স 4h ডিভাইডেড বাই আর সমান কি পাইলাম এখান থেকে? আর সমান পাইলাম 4h, তাহলে tan ইনভার্স 1, এটাই তো পাইছি তাই না? তাহলে tan ইনভার্স 1 এর মান কত? 45 ডিগ্রি। তাহলে tan ইনভার্স এর মান হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এখানে আমাদের নিক্ষেপণ কোণটা এটা আমাদের 45 ডিগ্রি ছিল। ঠিক আছে?
72 নম্বর প্রশ্নটা, দুটি সমান মানের, খেয়াল করো, দুটি সমান মানের বলের লব্ধি, দেখো তোমাদের আজকেও দেখাইছি যে এক্স ওয়াই জেড পি কিউ এগুলো না ধরাই বেটার। দুটি সমান মানের বলের লব্ধি, তাহলে দুটো সমান মানের বল, একটা পি একটা ওয়ান আর একটা ওয়ান, অর্থাৎ পি কিউ দুটাই ওয়ান। এখন এদের গুণফল, লব্ধি হচ্ছে আর কি, এদের গুণফলের বর্গমূল, গুণফল হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান, এদের বর্গমূল, অর্থাৎ হচ্ছে এটা ওয়ান হবে। তাহলে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা সূত্র কি জানি, আর স্কোয়ার সমান জানি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। দেখো এইভাবে খুব সহজে করা যায়। তোমরা এই যে এক্স ওয়াই, একটা পি আর একটা পি, তাহলে আর সমান পি হবে, এইভাবে করার দরকার নাই। তাহলে আর স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, পি স্কোয়ার মানে ওয়ান, কিউ স্কোয়ার মানে ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু কোয়াস আলফা। দেখো সবই ধ্রুব, শুধু আলফার মানটা অজানা। তাহলে আমাদের এই ওয়ান বাদ গেল, তাহলে কোয়াস আলফা সমান আমাদের আসে হচ্ছে -1/2। ঠিক আছে, তাহলে আমাদের আলফা সমান কি আসে, কস কত ডিগ্রি মান, -1/2, 120 ডিগ্রি। এই প্রশ্নটা মুখস্থ করতে হবে, এটা 2000 কৃষি গুচ্ছেরই 20 21 অথবা 21 22-এ আসছে, আমি সমাধান করে দেখেছি, সেখানে আসছে। এবং কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা অনবরত আসেই থাকে। তাই এই ধরনের প্রশ্নগুলো মুখস্থ রাখা শ্রেয় হবে তোমার জন্য। কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিটি পূর্ণবর্গ হবে, বলো কোন শর্তে? দ্বিঘাত, এটা একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই রাশিটি পূর্ণবর্গ হবে তখন যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। এটা একটা দ্বিঘাত রাশি না? তাই দ্বিঘাত রাশি তখনই পূর্ণবর্গ হয় যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। তাহলে অর্থাৎ বি স্কোয়ার সমান 4ac যখন হবে তখনই রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে এই দেখো 4ac সমান বি স্কোয়ার, এটা ক নাম্বার অপশনটাতেই উত্তর রয়ে গেছে। 74 নম্বর প্রশ্নটা খেয়াল করো, একটা জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসছে। বলছে হচ্ছে, এখানে তোমরা টাইপিংটা একটু হয়তো বা নাও বুঝতে পারো। এখানে বলছে 2 + 3i ডিভাইডেড বাই 2 - 3i, মূলত এটাই বলছে। এটা সমান হচ্ছে a + ib হলে এ আর বির মান কত? এ ও বি হলে বির মানটা চাইছে, বি অংশটা কত? আর বি অংশটা কি? আহ দেখো বি অংশটা হচ্ছে তোমার জটিল সংখ্যার সাথে, এই যে জটিল সংখ্যা আই এর সাথে যেটা আছে সেটা হচ্ছে বি। তাহলে এটাকে আমরা সাধারণ আকারে প্রকাশ করি। তাহলে a + ib সমান হচ্ছে 2 + 3i ইন্টু 2 + i, অর্থাৎ অনুবন্ধী রাশি দ্বারা আমরা গুণ করবো। হরের যে অনুবন্ধী রাশি আছে সেটা দ্বারা আমরা গুণ করে দিব। এই যে এটা হচ্ছে আমাদের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করলে, এখানে টু টু আর টু গুণ করলে 4, প্লাস 3 আর 2 গুণ করলে 6i, তারপর +2i, তারপর হচ্ছে +3i², অর্থাৎ সাধারণ গুণ করে দিছি। আর এটা হচ্ছে a + b * a - b, তাহলে a² - b² অর্থাৎ 2² অর্থাৎ 4 মাইনাস b² মানে i²। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে এটা আমাদের আসতে হচ্ছে আমাদের 4 প্লাস 8i কেন, i² এর মান -1, তাহলে 3 × -1, তাহলে -3 প্লাস 1, i² মান কি -1 আছে +1, তাহলে এটা আমাদের কি আসলো, এটা 1 +8i ডিভাইডেড বাই 5, অর্থাৎ 1/5 +8/5i, এটা আমাদের আসলো। তাহলে আমাদের বির মানটা কি হলো, বির মানটা কিন্তু আমাদের 8/5 আসলো, যেটা ঘ নম্বর অপশনটাতে উত্তর আছে। ঠিক আছে, 75 নম্বর প্রশ্নটা বলছে আর সমান cos² θ প্লাস cos θ মাইনাস আর সমান 0। আচ্ছা খেয়াল করো, এটা একটা পোলার সমীকরণ দেওয়া আছে না? এখন এই বক্ররেখাটা কি প্রকাশ করে আসলে, এটা তুমি খুব সহজে বের করতে পারবা না, মানে পোলার সমীকরণ দ্বারা খুব সহজে বের করতে পারবা না। তাই এটাকে আমরা আহ সাধারণ সমীকরণে নিয়ে আসবো, কার্তেশীয় সমীকরণে নিয়ে আসবো, তাই না? তাহলে আমাদের আর সমান তো জানি, আর সমান জানি হচ্ছে কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে √x² + y²। আর আর cos থিটা সমান হ্যাঁ, আর cos থিটা সমান জানি x, আর আর sin থিটা সমান আমরা কি জানি y। এই তিনটা তোমাকে মুখস্থ রাখতে হবে এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য। এই তিনটা তোমার মুখস্থ রাখা বাধ্যতামূলক, বুঝতে পারছো? এই তিনটা মুখস্থ রাখতে হবে, আর সমান √x² + y², x সমান আর cos থিটা, y সমান আর sin থিটা। এই তিনটা মুখস্থ করো এখনই।
তোমরা এই তিনটা দ্রুত মুখস্থ করো, আমি তারপর সমাধান করে দেখাচ্ছি। দেখো মুখস্থ হয়েছে আশা করি। এখন দেখো এখানে আর এর মান কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটা না বসে আমরা রুটটা দূর করার জন্য আমরা এখানে যদি আমরা আর স্কোয়ার উভয় পক্ষকে আর দ্বারা গুণ করে দেই, তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর কজ থিটা মাইনাস আর স্কোয়ার থিটা, এটা সমান আমাদের শূন্য আসে। এখন আর স্কোয়ার মানে কি, আহ দাঁড়াও দাঁড়াও এক মিনিট, আর কজ থিটা এর হোল স্কোয়ার সমান লেখা যায়, এটা লেখা যায় আর কজ থিটা, আর এটা ডান পক্ষে দিয়ে আমরা আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা সমান কি পাইছি, এটা সমান এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা সমান আমরা পাইছি এক্স, দেখো এই যে এখানে আছে, এখানে আমি লিখে দিছি সমান আর স্কোয়ার সমান কি, আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার বাদ গেল, তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স থাকে। এটা কি, এটা হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার সমান 4ax। এই সূত্র, এই পরাবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এটা। পরাবৃত্তের যদি সাধারণ সমীকরণ এটা হয়, তাহলে এটা মিলে যায়, ওয়াই স্কোয়ার সমান 4ax, অর্থাৎ এটার সাথে মিলে যায়, তাই এটা আমাদের পরাবৃত্তের সাধারণ সমীকরণ হবে। এই রেখাটা আমাদের পরাবৃত্তের সমীকরণ হবে, প্রকাশ করে। ট্যানজেন্ট, ট্যানজেন্ট ফাংশনের মৌলিক পর্যায় কি? এই প্রশ্নটা অনেকেই বোঝে না, অনেকেই মানে খুব মানে পারাপারি করে, তাড়াহুড়া করে। এই ট্যানজেন্ট ফাংশনের মূল মানে ট্যানজেন্ট বা সাইন, সাইন বা ট্যানজেন্ট বা কজ, এগুলো মৌলিক পর্যায় বলতে এটা বোঝায় যে পুনরাবৃত্তি, মানের পুনরাবৃত্তি। দেখো এক মিনিট, হ্যাঁ, মানের পুনরাবৃত্তি। দেখো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, আবার সাইন কত ডিগ্রি মান 0, সাইন কিন্তু আমাদের হচ্ছে আমাদের কত, সাইন আমাদের হচ্ছে 2 পাই পরে, অর্থাৎ হচ্ছে টু পাই, 2 পাই এর মান 0, তাই না? সাইন 2 পাই এর মান 0 না, অর্থাৎ এদের মাঝখানে গ্যাপ। আবার সাইন 90-র মান কত, সাইন 90-র মান 1। এই দিক থেকে আমাদের সাইন 2 পাই এর সাথে 90 যোগ করলে কত হয়, 5 পাই/2 হয়, 5 পাই/2। সাইন 5 পাই/2 এর মান 1, মানে এদের মাঝখানে ডিফারেন্স কত হচ্ছে, এই দেখো 90 ডিগ্রি, আর হচ্ছে 5 পাই/2 - 90, এটার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 2 পাই। ঠিক আছে, আবার এখানে 2 পাই - 0, অর্থাৎ 2 পাই। এই যে ডিফারেন্সটা মানে মানের পুনরাবৃত্তি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের মৌলিক পর্যায়। ঠিক তেমনি তাহলে আমাদের সাইনের মৌলিক পর্যায় কত, 2 পাই। এটা অনেকেই দেখি বোঝায় না সুন্দরভাবে। এটা তো খুব সুন্দর একটা টপিক। তোমরা এটা যদি ডিটেলস জানতে চাও বা সবগুলো টেনজেন্ট সবগুলো ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে মৌলিক পর্যায় কত সেটা জানতে চাও, আমাকে কমেন্ট বক্স করে জানাবা। আমি তোমাদেরকে জন্য আলাদা ভিডিও তৈরি করে তোমাদেরকে ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে লিংক পাঠিয়ে দেব। এখন দেখো টেনজেন্ট ফাংশনের ক্ষেত্রে টেনজেন্ট টেন 0 ডিগ্রি মান কত, 0। আর টেন 90-র মান কত, টেন 90-র মান হচ্ছে আমাদের 1/0, অর্থাৎ অসংজ্ঞায়িত, তাই না? অসংজ্ঞায়িত অর্থাৎ 1/0 বলা হয় এটাকে আর কি। তাইলে সাইন টেন আবার কত ডিগ্রি মান 0, টেন আবার হচ্ছে টেন পায়ের মান 0, বুঝতে পারছো, টেন পায়ের মান 0। এই যে আমাদের গ্যাপ, এই যে 0 থেকে আমাদের পায়ের যে গ্যাপ, অর্থাৎ এই মানটা মিলতেছে, কিন্তু এই কোঅর্ডিনেট মানে কোনটা যে মিলতেছে, কতটুকু ডিস্টেন্স গ্যাপ, এই গ্যাপটাই হচ্ছে আমাদের মৌলিক পর্যায়। তাহলে টেন এর ক্ষেত্রে আমাদের 0 থেকে টেন 0 মান 0 হলে টেন পাই এর মান হচ্ছে 0, তাহলে এদের মধ্যে গ্যাপ কতটুকু, পাই। তাহলে এই মৌলিক টেনজেন্টের মৌলিক পর্যায় হচ্ছে পাই। আবার সাইন 0-র মান হচ্ছে 0, সাইন 2 পাই এর মান 0, সাইন 90 180 ডিগ্রির মান কিন্তু 0 না, সাইন 360-এর মান কিন্তু 0। তাইলে সাইন যদি 380 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে এটা আমাদের ইয়া হচ্ছে, না সাইন 180 ডিগ্রির মানও দাঁড়াও, সাইন 180 ডিগ্রি মান, দুঃখিত, সাইন 180 ডিগ্রি মান 0, কিন্তু সাইন 200, অর্থাৎ সাইন 275-এর মান কিন্তু আবার -1। এক্ষেত্রে কিন্তু আমাদের পুনরাবৃত্তি হচ্ছে না, অর্থাৎ 2 পাই নিলে, অর্থাৎ সাইনের মানে তুমি সোজা কথা বুঝে নাও। এমসিকিউ ক্লাস, ওয়ান শট ক্লাস এত দেখানো যাবে না, তোমরা বুঝতে পারবা না, তোমরা বিরক্ত হয়ে পড়বা। অর্থাৎ সাইনের ক্ষেত্রে আমাদের মৌলিক পর্যায় 2 পাই, আর টেনের ক্ষেত্রে আমাদের মৌলিক পর্যায় পাই। আর অন্যান্য কোয়াড্রেন্টের জন্য মৌলিক পর্যায় জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবা, আমি দেখায় দেওয়ার চেষ্টা করবো।
৭৭ নম্বর প্রশ্নটা খেয়াল করো। ৭৭ নম্বর প্রশ্নটা কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, অর্থাৎ একটা কণিকের একটা সাধারণ সমীকরণ দিছে। কণিক না তো, এটা বৃত্তের একটা সাধারণ সমীকরণ দিছে। এই বৃত্তটি ওই অক্ষকে স্পর্শ করবে কখন? এই ধরো এই একটা এক্স অক্ষ, এই একটা অয় অক্ষ, এটা অয় অক্ষ, এটা এক্স অক্ষ। এইটাকে স্পর্শ করবে তখন যখন এই যে স্পর্শ করছে না, এটা স্পর্শ করবে তখন যখন এফ স্কোয়ার সমান সি হবে। আবার এই বৃত্তটাই যদি আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে, দাঁড়াও, এক্স অক্ষকে স্পর্শ করে, আমি দেখা দিতেছি, এক্স অক্ষকে স্পর্শ করে, তখন আমাদের জি স্কোয়ার সমান সি হবে। আর কোন একটা বৃত্ত, যদি কোন একটা বৃত্ত যদি এক্স ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে, এক্স ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে, এটা সুন্দর হলো না, আমি আবার নতুন করে আঁকায় দেখাচ্ছি, ড্র করে দেখাচ্ছি। যাই হোক, মনে করো উভয় অক্ষকে স্পর্শ করছে, এই যে এরকম স্পর্শ করছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা হবে হচ্ছে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি, অর্থাৎ তিনটা অক্ষকে, দুটা অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি, শুধুমাত্র ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, আর এক্স অক্ষকে স্পর্শ করলে আহ জি স্কোয়ার সমান সি হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা খুব সুন্দর। ফাইভ, দেখো, 5y² - 2x সমান 0 পরাবৃত্তটির উপকেন্দ্র কত? দেখো, 5y², একটু আগে আমরা এটা পড়ে আসছি, 5y² সমান 2x লেখা যায়, তাহলে y² সমান লেখা যায় 2/5x। এখন আমাদের আমাদের সাধারণ সমীকরণ হচ্ছে y² সমান 4ax, তাহলে আমাদের এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের y² আছে, সমস্যা নাই, 4 দিব এক্সট্রা, যেহেতু আমাদের সূত্রে 4 আছে। তাহলে এখানে মিলাবো, 4 দিলে আমাদের এখানে হচ্ছে 1/10 লেখা যায়, 1/10 ইন্টু এক্স। ঠিক আছে, দেখো, কাটাকাটি করে দেখো, 2/10 ই আসে, 2/5 আসবে, এটা কাটাকাটি করলে 2/5 আসবে। তাহলে এখানে আমার এর মান কত? 1/10 কিন্তু, তাই না? এখন বলছে এইরকম যদি থাকে, এইরকম যদি সমীকরণ থাকে, y² সমান 4ax, এই পরাবৃত্তটির উৎকেন্দ্রিক উপকেন্দ্র হবে a, 0, a, 0। তাহলে এখানে এই পরাবৃত্তটির উপকেন্দ্র কি হবে? a, 0, অর্থাৎ 1/10 0 হবে। ঠিক আছে, যেটা একের গ নাম্বার অপশনের উত্তর আছে। ৭৯ নম্বর প্রশ্নটা সমাধান করে দেখাবো, আসো। ৭৯ নম্বর প্রশ্নটা কি বলছে? এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান x³ -3x² + 5 এর গরিষ্ঠ মান কত? দেখো, এখানে থেকে তুমি এ প্রাইম এক্স বের করে নিবা। এ প্রাইম এক্স কি? 3x² -6x সমান 0 সমান 0, এটা সমান 0 ধরে নিবা। তাহলে এখান থেকে আমার এক্স এর মান একটা আসতেছে 0, আর একটা এক্স এর মান আসতেছে আমাদের 2। তাহলে 0 যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই, এক্স সমান 0 হলে ফাংশন অফ এক্স সমান হবে আমাদের +5। ঠিক আছে, কারণ এই যে এখানে 0 বসালে 0, এটা 0 হয়ে যাবে, +5 থাকবে। আর এক্স সমান যদি আমাদের 2 বসাই, তাহলে আমাদের ফাংশন এফ টু হবে হচ্ছে 2 বসাইলে হচ্ছে 2³ অর্থাৎ 8 মাইনাস 3 ইন্টু 2² অর্থাৎ 3 ইন্টু 4 অর্থাৎ 12 প্লাস 5 অর্থাৎ এটা 1। তাহলে গরিষ্ঠ মানটা কত? গরিষ্ঠ মান কিন্তু +5 হচ্ছে। ঠিক আছে, তাই এক্স এর মান যখন 0, তখন আমাদের গরিষ্ঠ মান পাবো, সেটা হচ্ছে +5। খেয়াল করো, তার পরবর্তীতে প্রশ্নটা আমাদের সম্ভবত এটাই লাস্ট প্রশ্ন। তোমরা ভালোভাবে খেয়াল করো, পড়াশোনা ঠিকভাবে করো, অবশ্যই ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু অর্জন করতে পারবা। দেখো, y² সমান 4x আছে, এই একটা বক্ররেখা দেওয়া আছে, 2, 2√2, এই বিন্দুতে স্পর্শকের ঢাল। হ্যাঁ, এই বিন্দুতে স্পর্শকের ঢাল বের করা যাবে। এখানে আমাদের y1 বের করতে হবে। স্পর্শকের ঢাল m সমান কি? y1 জানি না আমরা, তাহলে এটাকে একবার অন্তরীকরণ করলে কি হয়? 2y ইন্টু y1 সমান 4 হয়, তাই হয় না? কারণ 4x কে ডিফারেন্সিয়েশন করলে তো 4 হয়, আর y² কে ডিফারেন্সিয়েশন করলে 2y ইন্টু y1 হয়। তাহলে y1 সমান কি আসে? 4 ডিভাইডেড বাই 2y। ঠিক আছে, 4 ডিভাইডেড বাই 2y। তাহলে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু y এর মান কত? y এর মান আমরা পাইছি 2√2। দেখো, এই যেখানে y এর মান দেওয়া আছে 2√2, x যদি পাইতাম কোনো জায়গায়, তাহলে x এর জায়গায় 2 বসাই দিতাম, কিন্তু এখানে তো x নাই। তাহলে আমরা এই 2 আর এই 2 গুণ করে, এই 2 আর এই 2 গুণ করে 4 হয়, তাহলে 4 4 কাটা যায়, তাহলে 1/√2 থাকে। তাহলে এটা আমার ঢাল কত? ঢাল y1 সমান m/√2।
1/√2। ঠিক আছে, শেষ আমাদের সকল প্রশ্ন সমাধান শেষ। আমাদের এটা নিয়ে আর কোনো চাপ নাই। আমরা এবার একটু কিছু কথা বলবো। তোমরা আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি অনলাইনে নতুন, বেশ রাত জেগে তোমাদের জন্য ভিডিও শুট করতেছি। আহ, এখানে আমার লাভের চেয়ে তোমাদের লাভটাই বেশি শ্রেয় হবে। বেশি অনেক প্ল্যাটফর্ম আছে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে। তোমরা তাদের ভিডিও গুলো দেখবা, কন্টেন্ট গুলো দেখবা, কারণ দিন শেষে তোমাকে চান্স পেতে হবে, আমাকে দেখে লাভ হবে না। আমি আমার নিজের পড়াশোনা আছে, সেগুলো রেখে তোমাদের জন্য মানে এতটা সময় দিতে পারবো না, এটা বাস্তব কথা। তোমরা আমার ভিডিও গুলো দেখবা, পাশাপাশি আরো যারা ভালো কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিও গুলো দেখবা, সবার কন্টেন্ট দেখবা। তবে একটা কথা এনশিওর করে নাও, যদি কেউ যদি ইনফরমেটিভ ভিডিও তৈরি করে অবশ্যই সেটা গ্রহণ করবা। আর যদি কেউ ইনফরমেটিভ ভিডিও তৈরি না করে, মানে আবোল তাবোল কথাবার্তা বলে, সেখানে আমি তোমাকে, সেটা তোমার পার্সোনাল মত, মানে ইচ্ছা, তোমার ব্যক্তিগত ইচ্ছা যে তুমি তার ভিডিও দেখতে পারো কি না দেখতে পারো, দেখতেই পারো। কিন্তু আমার মতে যে ইনফরমেশন ভিত্তিক ভিডিও তৈরি করে না, কন্টেন্ট তৈরি করে না, তার ভিডিওটা না দেখাই শ্রেয়। অনেক ভালো ভালো কন্টেন্ট আছে যারা কিন্তু তৈরি করে, আমি নিজে সাজেস্ট করি। তুমি এসিএস এর ভিডিও গুলো দেখতে পারো, তারপর হচ্ছে তোমার উদ্ভাসের যে ভিডিও গুলো আছে সেগুলো দেখতে পারো, বন্দি পাঠশালার কিছু ক্লাস দেখতে পারো। কিন্তু আমি আর নাম বলবো না, মানে এরা ভালো আর কি, আমি এদের ফলো করতাম। আহ তোমরা এদেরকে দেখতে পারো। এরা অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, এরা অনেক বেশি শিক্ষিত। বুঝতে পারছো, এরা বুয়েটে টপার। বুয়েটে টপার মানে এর না যে অনেক ভালো, ঠিক আছে ভালো, কিন্তু তারা যারা পিছনের দিকে থাকে এরা যে খারাপ তা না, এরাও ভালো। সেদিক থেকে আমি বলবো যে তোমরা ভালোটা নাও, যেখানে নাও, যেখান থেকে তোমরা কন্টেন্ট দেখো না কেন, ভালো কন্টেন্টটা দেখো। শুধুমাত্র যে আমার কন্টেন্ট তোমার ভালো লাগবে এটা না। যদি কোনো অভিযোগ থেকে অবশ্যই জানাবা। তবে তোমার অভিযোগ আমার কাছে অবশ্যই গ্রহণীয়। আহ, তুমি কন্টেন্ট যেভাবে ভালো করা যায়, কিভাবে উন্নতি করা যায়, তোমাদের মতামত আমি গ্রহণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আমি দোয়া করি তোমরা সবাই চান্স পাও, সবাই মনোযোগ দিয়ে কোনো শেষ পর্যন্ত যেহেতু কৃষি করছে চলে আসছো, সেক্ষেত্রে তোমাদের চান্স অবশ্যই দরকার। আর একটা কথা, তোমরা কমেন্ট করে জানাবে কোন ভিডিও বা এরপর আমরা কোন ভিডিও তৈরি করব, কারণ এগ্রি ক্লাস্টার সবগুলো ভিডিও আমাদের তৈরি করা শেষ। চারটা এগ্রি ক্লাস্টার হয়ে গেছে, 19, 20, 20, 21, 22, 23 এবং 24, 23, 24। এটা 19, 20, 20, 21, 22, 23, এই তিনটা সম্ভবত, বা হ্যাঁ, মানে যাই হোক, আমি চারটা ভিডিও তৈরি করেছি তোমাদের জন্য। টোটাল চারটা ভিডিও আমি আপলোড দিয়ে ফেলেছি আজকে নিয়ে। তোমরা দেখে নিতে পারো, চ্যানেলের ভিতরে অন্যান্য ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারো। আর যদি এরপর কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র সমাধান প্রয়োজন, সেগুলো আমাকে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো। ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অথবা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, মানে যে কোনো দরকারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।